হ্যালো, হ্যাঁ দিদি, ঘর ছাড়তে বা ডাস্টিং সব হয়ে গেছে। হ্যাঁ দিদি জানি আমি। হ্যাঁ, চাবিও পাশের বাড়িতে রেখে দেব। হ্যাঁ ঠিক আছে। জল কোথায় পড়ছে? মনে হয় কেউ কল খুলেই চলে গেছে। দিদি, বরফে জমে থাকা মেয়ে মুম্বাইয়ের এত গরমের মধ্যে বাড়িতে কোল্ড ড্রিঙ্কস স্টোর আছে নাকি? কে? না সাহেব, আমি কিচ্ছু জানি না। আমি তো এখানে শুধু কাজ করতে এসেছিলাম। সাহেব আর মেম সাহেব তো নিজে নিজের অফিসে আছে সাহেব। আমি কিচ্ছু জানি না। কার বাড়ি এটা? আমার বাড়ি। আমি ধ্রুব দীক্ষিত। কি হচ্ছে এইসব? সাবিত্রী বাই, এই লাশটা কার? এই প্রশ্নটাই তো আমি তোমাকে করতে চাইছি। তোমার বেডরুমে এই লাশটা পাওয়া গেছে। কে হয় এ? আরে আমি কি করে জানবো? আমি তো এক্ষুনি অফিস থেকে বাড়িতে এলাম। পুলিশ স্টেশন নিয়ে চলো একে, সব মনে পড়বে ওখানে ধীরে ধীরে। চলো চলো ভিতরে চলো একে। চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমার হাজবেন্ডকে? পুলিশ স্টেশন। ধ্রুব, এগুলো কি হচ্ছে? কামন আমি কিছুই করিনি, তুমি বরুণকে কল করো। হ্যালো বরুণ, বরুণ, রূপকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার তোমার সাহায্য চাই। স্যার আমি দিব্যি খেয়ে বলছি, ওই মহিলার লাশ আমার বেডরুমে কি করে এলো আমি জানি না। না আমি ওই মহিলাকে জানি, আর না আমার স্ত্রী জানে। আচ্ছা, তো তাহলে কি তোমার অনুপস্থিতিতে কেউ ওই মৃতদেহ তোমার বাড়িতে রেখে দেয়? স্যার হতে পারে, কিন্তু এরকম করবেটা কে? কিন্তু কেন? না সেটা তো খোঁজ করে দেখব। লাশ আমরা ওর বেডরুমে পেয়েছি, তাও আবার পুরো বরফে প্যাক করা। আর আপনি বলছেন যে আমি এরকম সাইকো অপরাধীকে ছেড়ে দেব? আমি এটা বলছি না যে ওকে ছেড়ে দাও রাথোর, এটা বলছি যে ওই লাশটার তো খোঁজ করো। কে সেটা, কোথা থেকে এলো, একবার দেখতে পারি আমি ওই লাশটা। চলুন। খানা তল্লাশি চলছে। বডির হাত থেকে একটা চুড়ি পাওয়া গিয়েছিল, তার উপর একটা জুয়েলারের মোহর আছে। ওখানে এনকোয়ারি করছি, হয়তো আইডেন্টিফাই করা যাবে কে কোথা থেকে এসেছে। আর মৃত্যুর কারণ? মাথার পিছনে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল, আর মৃত্যুর পরে আপনার ক্লায়েন্ট একে ফ্রিজে রেখে দিয়েছিল।
তো তাহলে ধ্রুবর বাড়িতে কি এত বড় ফ্রিজ ছিল যাতে এই লাশটা ধরে যেত? দেন নোটিস তো করিনি, কিন্তু আশেপাশে নিশ্চয়ই ছিল, নাহলে বডি ওখানে এলো কি করে? কেউ কাউকে হত্যা করে সেই লাশটা ফ্রিজে কেন রাখবে? এখন পাঠক সাহেব এগুলো সব নিজের নিজের আলাদা আলাদা শখ। ফ্রিজারে রাখবেই তো ওই লাশটাকে বের করে পর্দার পেছনে কেন রাখবে? যাতে ও ধরা পড়ে যায়। এবার দেখুন পাঠক সাহেব, এটা তো কোর্ট নয়, এইসব ব্যাপার আপনি কোর্টে গিয়েই প্রুফ করবেন। কি হলো পাঠক সাহেব? রাঠোরবাবু, লাশটাকে দেখে এরকমটা মনে হচ্ছে যে 1-2 দিন নয়, কয়েক মাস ধরে ফ্রিজারে রাখা হয়েছে এটা। পাঠক সাহেব, এখন আপনি ফ্রোজেন বডিরও এক্সপার্ট হয়ে গেছেন। এক্সপার্ট নই, অনুমান। স্যার, এই লাশের খবর পেয়েছি স্যার। সুহাসিনী শিন্ডে, অভ্যুদয়নগর, মোড়ুল নাকা, অন্ধেরি ইস্ট। খোঁজ নাও এর আর ধ্রুব দীক্ষিতের কি সমস্যা। ঠিক আছে স্যার। প্রেম ভালোবাসার সমস্যা হবে পাঠক সাহেব? এমনিতে আপনি কেন এই সমস্যাটার মধ্যে পড়ছেন? আপনার সহায়ক বরুণের বন্ধু তো। স্যার, আরেকটা খবর পেয়েছি এই মহিলার ব্যাপারে। এর তো প্রথম থেকে পুলিশ রেকর্ডে নাম আছে মিসিং কেসে। আর স্যার, এরই স্বামী এর নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছিল। এই মহিলা বিগত 3 বছর ধরে নিজের বাড়ি থেকে নিখোঁজ, আর পাওয়াও গেল এখন 3 বছর বাদে, তাও আবার বরফের মতো জমে গিয়ে। ঠিকানা যখন পাওয়া গিয়েছে, স্বামীকেও খুঁজে পাওয়া যাবে। এক্সকিউজ মি ইন্সপেক্টর স্যার, আমি হলাম সুহাসিনীর বাবা, রিটায়ার্ড কর্নেল মনোহর দেশাই। আই এম সরি, কিন্তু আপনাকে বডিটা আইডেন্টিফাই করতে হবে। শিওর ইন্সপেক্টর। সুহাসিনী, আমার সোনা সুহাসিনী, না। আমার নাম নির্মল সিন্ধে, আন্ধেরিতে আমার প্রিন্টিং প্রেস আছে। সুহাসিনী আমার স্ত্রী ছিল। আজ থেকে 3 বছর আগে 2010-এ 14ই ফেব্রুয়ারি থেকে ও বাড়ি থেকে কোথাও চলে যায়। আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এই রিপোর্টটা আপনি আপনার স্ত্রী বেপত্তা হয়ে যাওয়ার 2 দিন পর 16ই ফেব্রুয়ারি দায়ের করেছিলেন। 2 দিন অপেক্ষা কেন করেছিলেন আপনি? স্যার, আমি ভেবেছিলাম যে ও বাড়ি থেকে হয়তো আবার পালিয়েছে, তাই ফিরে আসবে। না, পালিয়ে গেল আবারও মানে কি? আমাদের বিয়ের আগে সুহাসিনীর একজন বয়ফ্রেন্ড ছিল। বিয়ের 2 সপ্তাহ আগে সুহাসিনী তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালায়। জানি না কি হয়েছিল, 2 দিনেই ফিরে এসেছিল। অনেক ঝামেলার পর আমাদের বিয়ে হয়েছিল। আমি ভাবলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বিয়ের পরে ওর বয়ফ্রেন্ড ওকে ফোন করতো বারবার। সেই কারণে মাঝে মধ্যেই আমাদের মধ্যে ঝগড়া হতো। আর তারপর বিয়ের ঠিক 1 বছর পর সুহাসিনী বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। আমি ভাবলাম হয়তো সুহাসিনী বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে। তারপরের 2 দিন কোনো খবর পেলাম না আমরা। যখন 2 দিন অবধি কোনো খবর পেলাম না, তখন আমি মিসিং পার্সনসে একটা রিপোর্ট লিখাই। ওই বয়ফ্রেন্ডের নাম আর ঠিকানা জানতেন আপনি? ওর ঠিকানা তো আমার জানা ছিল না, কিন্তু ওর নাম আমি জানি, ধ্রুব। ওর নাম হলো ধ্রুব দীক্ষিত। ওই হলো আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। কি স্যার, এই মিথ্যে কথা বলছে? স্যার, না আমি ওকে চিনি আর না ওর স্ত্রীকে আমি চিনি। 3 বছর ধরে আমার স্ত্রীর সঙ্গে থাকার পর তুই ওকে খুন করে দিলি। কি ফালতু কথা বলছে ও? বস, কেন মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাচ্ছিস? আমি তো মারা যাব। ভালোই হবে, তোমার সাথে এটাই হোক আমি চাই। জজ সাহেব, এর ছবি আমি আমার স্ত্রীর ব্যাগের মধ্যে দেখেছি, সেম একই চেহারা। তুই আমার জীবন তছনছ করে দিলি ভাই। মিথ্যে! তুই আমার জীবন বরবাদ করছিস। আর কেন করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আলপনা, আলপনা দাঁড়াও। আলপনা, আমি কোনো সুহাসিনীকে চিনি না। আরে, আদালতের মধ্যে
এসব কি হচ্ছে? এ কি হচ্ছে? আরে কি থামাও, আরে কি হচ্ছে এসব? মেরে ফেলবো তোকে, বাঁচতে তোকে দেবো না আমি, বলে দিচ্ছি। মিস্টার ধ্রুব, শান্ত হয়ে যান। মেরে ফেলবো আমি তোকে। এই রাগ মাই লর্ড, এই রাগ যা নির্মল সিন্ডের স্ত্রীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, প্রাণঘাতী রাগ। দেখুন 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 কেমন একটা রাগে ছটফট করছে, যেন ওকে খুন করে ফেলবে। আপনি কেন ছটফট করছেন? হ্যাঁ ভাই, তুমি যে এই অভিযোগটা এনেছো আমার মক্কেলের ওপর, এটার কোনো প্রমাণ রয়েছে যে ইনি তোমার স্ত্রীকে মেরেছে? ওই ছবিটার কথা তুমি বলেছিলে, সেই ছবিটা রয়েছে তোমার কাছে? না স্যার, ছবি তো নেই আমার কাছে, কিন্তু হ্যাঁ একটা প্রমাণ আছে, ইন রাইটিং। ইন রাইটিং? হ্যাঁ। কি সেই প্রমাণ? আমার কাছে এই হলো ওর লাভ লেটার। এটা 3 বছর আগে আমার হাতে এসেছিল। ডিয়ার ধ্রুব, এটা 3 বছর ধরে বাঁচিয়ে রেখেছো তুমি? হ্যাঁ। মিস্টার পাঠক, এটাকে ওর স্ত্রীর একটা স্মৃতি মনে করুন। এই লেটার থেকে এটাই পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে মিস্টার ধ্রুবর মিসেস সুহাসিনীর সঙ্গে কেমন সম্পর্ক ছিল। ইওর অনার, হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে আমি এই চিঠিটার পরীক্ষা করাতে চাই, যাতে এটা জানতে পারা যায় যে এই হ্যান্ডরাইটিং সুহাসিনী দেবীর কিনা। তার কোনো প্রয়োজনই হবে না মিস্টার পাঠক, তার কোনো প্রয়োজনই হবে না। বলো, তুমি ওই মহিলাকে কেন মারলে? কেন ও তোমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছিল, নাকি ও তোমাকে এটা বলছিল যে তুমি ওকে বিয়ে করে নাও, না হলে ওর আর তোমার অ্যাফেয়ারের ব্যাপারে তোমার স্ত্রীকে বলে দেবে, তাই না? স্যার স্যার আপনি কি বলছেন স্যার? এরকম আমি কিছুই করিনি, আমি তো শুধু ওকে। তুমি সুহাসিনীর মাথায় আঘাত করে ওর প্রাণ নিয়েছো, আর তুমি ধরা পড়ে যাওয়ার আগে তুমি ওর লাশটাকে ফ্রিজে লুকিয়ে রাখলে। 1 মিনিট প্রসিকিউটর সাহেব, ওনার বাড়িতে এত বড় ফ্রিজ নেই যে কোনো ব্যক্তিকে সেখানে লুকিয়ে রাখা যাবে। মিস্টার পাঠক, আপনার এই যে মক্কেল না, এ একটা মস্ত বড় ফুড এক্সপোর্টের ব্যবসা করে, আর এর ফ্যাক্টরিতে এরকম বড় বড় ফ্রিজার আছে যেখানে শুধুমাত্র মানুষ কেন বরং বড় জানোয়ারকেও লুকিয়ে রাখা যায়। ইনি ওখানেই ওনাকে মেরে স্টোর করে দেয়। আচ্ছা 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 আচ্ছা, তো ইনি ওখান থেকে সেই মৃতদেহটা তার বাড়িতে নিয়ে আসেন, যাতে ওনার স্ত্রী ওনাকে ধরে ফেলেন, পুলিশ ওনাকে ধরে ফেলেন। আই এগ্রি উইথ ইউ মিস্টার পাঠক, কেউ এরকম বোকামি কেন করবে? মিলর্ড, এটা তো শুধুমাত্র মিস্টার ধ্রুবই বলতে পারবে। ওনার ভয় ছিল যে ফ্যাক্টরিতে লুকিয়ে রাখা লাশ ধরা না পড়ে, এই জন্য ও লাশটাকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর ওই লাশটাকে অন্য কোথাও পাচার করার ইচ্ছা ছিল, কিন্তু তার আগে ধরা পড়ে যায়। ওই লাশটা ঘরে লুকানোই হয়নি প্রসিকিউটর সাহেব, পর্দার পিছনে রাখা হয়েছিল, স্পষ্টভাবেই ওনাকে ফাঁসানোর জন্য। ও, তাহলে ওই লাশ বাড়িতে কি করে চলে এলো? জাদু মন্ত্রে? না, জাদু দিয়ে নয়। আসলে আপনার এই প্রশ্নের উত্তরটা ধ্রুবর বিল্ডিং এর লবিতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া যাবে। ইওর অনার, এটাকে চালানোর অনুমতি চাইছি আমি। দেখুন প্রসিকিউটর সাহেব, এটা হলো সেই মাধ্যম যা দিয়ে লাশটাকে উপরে নিয়ে যাওয়া হয়। দেখে তো এটা তো কারো নতুন ওয়াশিং মেশিন মনে হচ্ছে। আপনি কি করে জানলেন যে এতে লাশ আছে? প্রসিকিউটর সাহেব, মন দিয়ে দেখুন, ওই বাক্সটা যেটাই আপনি বলছেন যে ওয়াশিং মেশিন আছে, সেটা থেকে জল পড়ছে। তো ওয়াশিং মেশিনের সঙ্গে কি মানুষজন ধোয়া জামা কাপড় নিয়ে আসে? এই জলটা ওই বরফটা গলে যাওয়ার কারণে পড়ছে, যে বরফের মধ্যে লাশ রাখা আছে। আর এই দেখুন, ওই লিফটে ঢুকতেই ওনারা 4th ফ্লোরের বাটন প্রেস করলেন, 4th ফ্লোর, যেখানে ধ্রুব দীক্ষিতের বাড়ি। আর এই বাইরের দৃশ্য, যেখানে আপনি টেম্পোটা দেখছেন, টেম্পোতে লেখা আছে লক ট্রান্সপোর্ট। ব্যাস, এখন আমাদের যেটা করতে হবে সেটা ওই টেম্পোটাকে খুঁজতে হবে। ওই টেম্পোটাকে খুঁজে পেলেই আমাদের বাকি গল্পটা জানা হবে। আর যেই আসল হত্যাকারী রয়েছে অনার, সে সামনে চলে আসবে, আর সেটা আমার মক্কেলও হতে পারে। এই কারণে আমি আদালতের কাছে সময় চেয়ে নিচ্ছি। এই আদালত এই কেসের পূর্ণ তদন্ত হওয়া পর্যন্ত মুলতুবি রইল।
এক্সকিউজ মি মিস্টার পাঠক। হ্যাঁ কর্নেল সাহেব বলুন। আমি সুহাসিনীর বাবা। আমি জানি, বলুন। আমার মনে হচ্ছে না যে নির্মল সুহাসিনীর স্বামী ঠিক বলছে। আমি মানছি যে সুহাসিনীর বিয়ের আগে একজনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু কোনো একটা ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল, কিন্তু আপনি কি জানতেন যে ওই ছেলেটা ধ্রুবই ছিল? আগে জানি না, এমনিতে আমরা কখনো ওকে দেখিনি, কিন্তু হ্যাঁ একটা কথা জানি যে বিয়ের পর নির্মল আর সুহাসিনীর প্রচন্ড ঝগড়াঝাটি হতো, খুব মারপিটও হতো ওদের মধ্যে। আর হ্যাঁ, নির্মল ওকে কয়েকবার মারার হুমকিও দিয়েছিল। কি বলতে চাইছেন আপনি, যে আপনার কন্যার হত্যাটা আপনার জামাই করেছে? এর তো আমাদের কাছে কোনো প্রমাণও নেই, যদি থাকতো তো। যদি প্রমাণ থাকে তাহলে খুব শীঘ্রই পাওয়া যাবে কর্নেল সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। হাই স্যার। হ্যাঁ বলুন। বল স্যার, পুরো শহরের লাক ট্রান্সপোর্ট নামে 3টে কোম্পানি আছে, দুটোকে আমি চেক করে নিয়েছি, কিন্তু ওখান থেকে ওই সন্ধে শ্রদ্ধা কলোনিতে কোনো ওয়াশিং মেশিন ডেলিভার করা হয়নি। এখন শুধু এই 3 নম্বর কোম্পানিটাকে চেক করা বাকি আছে। চাবি কোথায় গেল? যাওয়া যাক পুলিশ স্টেশন। বল। স্যার মেরো না, মেরো না, আমি সব সত্যি কথা বলছি। ওই লোকরা আমাকেই বলেছিল ওয়াশিং মেশিন ডেলিভারি করার জন্য, কিন্তু আমি কি করে জানবো ওয়াশিং মেশিনের মধ্যে লাশ থাকবে? স্যার আমি তো শুধু টেম্পো চালাচ্ছিলাম। কারা ছিল তারা? আমি জানি না স্যার, কিন্তু ওরা আমাকে 3000 টাকা দিয়েছিল। কোথা থেকে তুলেছিল সেই ওয়াশিং মেশিন? স্যার মাহিমের পাশে একটা ওয়্যার হাউস থেকে, এক্সেল ওয়্যার হাউস, ওখান থেকে স্যার। এক্সেল ওয়্যার হাউস মাহিম, ওর মালিক মহিন্দর সিং। মহিন্দর সিং? কে মহিন্দর সিং? আমার যে ফুড এক্সপোর্টের বিজনেস আছে, আমি মনিন্দর সিং এর কাছ থেকে ওনার ওয়্যার হাউস রেন্টে নিয়েছি কয়েক বছরের জন্য। গত মাসেই আমি জানতে পেরেছি উনি টাকার গন্ডগোল করেন, ওনার অ্যাকাউন্টে টাকা এদিক ওদিকে করেন। মানে মহিন্দর সিংকে ওখান থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় কন্ট্রাক্টটা আপনি অন্য কাউকে দিয়েছেন? হ্যাঁ, অনেক অনেক বড় হুমকি দিয়েছিলেন উনি। তার মানে এটা দাঁড়ায় যে মহিন্দর সম্ভবত সেই বিষয়টার প্রতিশোধ তোমার থেকে নিচ্ছে। দেখুন, সত্যি আমি বুঝতে পারছি না যে আপনি কি বলছেন আর কেন বলছেন। আগে আমার তো স্টোরেজের ওয়্যার হাউস আছে, আর ওখানে আমি খাওয়া দাওয়ার জিনিস স্টোর করে থাকি, লাশ রাখি না। আচ্ছা, খাবার দাবারের জিনিস রাখতেন, ওয়াশিং মেশিন রাখতেন না? না মানে আপনার ওই যে দুজন কর্মচারী রয়েছেন, সোহন আর মকরন্দ, ওরা ওদের বক্তব্যে এটা বলেছে যে আপনার কথা মতো তারা ওয়াশিং মেশিন অর্থাৎ ওই লাশটা ওরা ডেলিভার করেছিল ওনার বাড়িতে 4th ফ্লোরে। ওরা দুজন কি ধরা পড়েছে? আগে হ্যাঁ ধরা পড়েছেন, আর আপনিও তো ধরা পড়ে গেছেন। দেখুন, ওই লাশটা ধ্রুবর বাড়িতে আমি পাঠিয়েছিলাম আমার লোকজনদেরকে দিয়ে, যখন ও বাড়িতে ছিল না। জানি না কেসের রায়টা কি হবে। কি বলবেন? অর্ডার অর্ডার! আমি ডুপ্লিকেট চাবি বানিয়ে ওই লাশটা ওর বাড়িতে পাঠাই, কারণ আমি ধ্রুবকে ফাঁসাতে চেয়েছিলাম। না, ফেসে তো এখন আপনি গিয়েছেন হত্যার অভিযোগে। দেখুন উকিল সাহেব, আমি ওই ভদ্রমহিলাকে মারিনি। আমি আপনাকে সমস্ত কথা বলছি, প্লিজ একবার শুনুন। আমার ওয়্যার হাউসে একটা সেকশন আছে যেখানে ফ্রিজ থাকে, আর স্যার তার মধ্যে একটা বড় ফ্রিজ কোনো যজ্ঞি 3 বছরের জন্য আমার কাছ থেকে ভাড়ায় নেয়, আর অ্যাডভান্সে আমাকে 4 বছরের ভাড়াও দিয়েছিল স্যার। আরেকদিন আমি সমস্ত ফ্রিজ চেক করছিলাম। ওই মকরন্দ। হ্যাঁ জি স্যার। ওই আমাদের এইসব ফ্রিজগুলোর ভাড়াটারা ঠিকঠাক সময় আসছে তো? হ্যাঁ স্যার। কোথাও কোনো সমস্যা হচ্ছে না তো? গুড গুড। আরে মকরন্দ, এই ফ্রিজটা এত নোংরা কেন হয়ে রয়েছে? 3 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে স্যার, আর যখন থেকে ভাড়া দিয়েছি তখন থেকে জিনিস বদলায়নি। খোলো এটাকে দেখি। আরে স্যার তালা লাগানো আছে, আরে চাবি তো ওই ভাড়াওয়ালা জাগ্গি সিং এর কাছে আছে। 3 বছর ধরে তালা লাগানো, আর জাগ্গি সিং এসেছিল মাঝখানে এটাকে খুলে দেখার জন্য? 3 বছর ধরে তো কোনোদিন আসেনি, আর আমি দেখিও নি ওকে। যাও এটার মাছটা কিনে আসো, দেখি এর মধ্যে কি আছে। আমার তো কোনো গন্ডগোল মনে হচ্ছে এর ভিতরে।
খোল খোল টান। কি করব স্যার, পুলিশকে ডাকবো? আরে পাগল হয়ে গেছিস নাকি? পুলিশ সবার আগে আমাদেরকে ভিতরে ঠেলবে, বলবে 3 বছর ধরে আমরা লাশটাকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আমরা কি করে জানবো এই ফ্রিজের মধ্যে লাশ এত আছে? বদনাম হবে আমাদের যে যত কন্ট্রাক্ট পেয়েছি না সব কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। লোকে বলবে যে খাবার দাবারের জিনিসের সঙ্গে লাশও স্টোর করতো। এই লাশটাকে কোথাও লুকাতে হবে। নিয়ে গিয়ে খাদের মধ্যে ফেলে দিই, কেউ পাবেও না লাশটা। না, তার আগে যে আমরা বিপদে পড়ি, এই বিপদটা যদি অন্য কারোর ঘাড়ে ফেলে দিই। ধ্রুব দীক্ষিত, ওই মকরন্দ, তোর এক বন্ধু আছে না চাবি বানায় ডুপ্লিকেট? হ্যাঁ, ওকে বল একটা চাবি বানানোর আছে ফ্ল্যাটে, আর ওই লাশটাকে ওখানেই দিয়ে আসবো আমরা। ধ্রুব দীক্ষিত, এবার তুই দিবি পুলিশকে জবাব। কিন্তু আমি ভদ্রমহিলাকে মানিনি উকিল সাহেব। মিথ্যা কথা বলছেন আপনি মহিন্দর সিং বাবু। না, এটা সত্যি। আমি বুঝতেই পারছি না আপনি আমাকে কেন ধরছেন। আপনার ধরতে যদি হয় তাহলে তাকে ধরুন যে এই ফ্রিজটা আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল, ওই যজ্ঞীকে ধরুন। যজ্ঞী নামে কোনো ব্যক্তি ছিলেন না, যে ঠিকানাটা পাওয়া গিয়েছে সেটাও ভুল। তার মানে হলো ডেড এন্ড। মহেন্দ্রবাবু, আপনি যজ্ঞীর সঙ্গে দেখা তো করেছিলেন, তো আপনি কি বলতে পারবেন যে এর মধ্যে যজ্ঞী কে? না না, ও আমার মতো সর্দারই ছিল আর কালো চশমা পরে থাকতো। হতে পারে এরকম কোনো ব্যক্তি ছিল যে ছদ্মবেশে সেখানে আসে। মানে যেমনটা আমি বললাম, ডেড এন্ড। ইওর অনার, ডেড এন্ড কিন্তু আমার মক্কেলের জন্য নয়। মহিন্দরবাবুর বয়ানের থেকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমার মক্কেলের এই কেসটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি আবেদন করছি আদালতকে যে ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। এই আদালত মিস্টার ধ্রুব দীক্ষিতকে মিসেস সুহাসিনী শিন্ডের হত্যাকাণ্ডে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। কিন্তু এই কেসে মিসেস সুহাসিনী শিন্ডের হত্যাকাণ্ডের অনেক নতুন তথ্য বেরিয়ে এসেছে। সেই কারণে এই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে যত শীঘ্র সম্ভব আসল অপরাধীকে কাঠগড়ায় নিয়ে আসুন। However, the case against Mr. Dixit is closed. স্যার, ধ্রুব আর আলপনা আপনাকে থ্যাঙ্কস জানিয়েছে। সেটা তো ঠিক আছে বলুন, কিন্তু আমি এটা ভাবছিলাম যে কেসটা এখনো সমাপ্ত হয়নি। কেননা যদি ধ্রুব সুহাসিনীকে হত্যা না করে তাহলে সুহাসিনীকে হত্যা কে করেছে? স্যার, এই কথাটার খোঁজ তো পুলিশ করেই নেবে। মহিন্দর সিং ধ্রুবকে ফাঁসাচ্ছিল, কেননা ধ্রুব মহিন্দর সিং এর কন্ট্রাক্টটা ক্যান্সেল করে। ব্যক্তিগত শত্রুতা। কিন্তু নির্মল তো ধ্রুবকে চিনতও না, কোনরকম জানতও না। তাহলে ও কেন ফাঁসাবে? কিভাবে ফাঁসাবে? স্যার, আপনি দেখে নেবেন, নির্মলই খুন করেছে, আর পুলিশ ওকে মজাও দেখাবে। স্যার, আমি বলছি আমি আমার স্ত্রীকে মারিনি। তাহলে তুই ধ্রুব দীক্ষিতকে কেন ফাঁসাচ্ছিলিস? স্যার, স্যার, সুহাসিনীর যে বয়ফ্রেন্ড ছিল তার চেহারা ওর সঙ্গে মিলতো। এবার বলবি যমজ ভাই ছিল। স্যার, ওই স্যার যমজ ছিল না কি ছিল আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে ওর নাম হলো ধ্রুব আর ওর চেহারা সেম ছিল। আর ওই যে লাভ লেটারটা ছিল সুহাসিনী ওর জন্যই লিখেছিল। স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টের কথা অনুযায়ী এই চিঠিটা ওনার বউ সুহাসিনী লিখেছিল। দেখলেন স্যার, দেখলেন? আমি বলেছিলাম না স্যার, আমার ওয়াইফের খুনি এই। কবে কখন কিভাবে এ করেছিল কাজটা সেটা বের করা আপনার কাজ। অদ্ভুত সমস্যা তো। স্যার, এবার কি সমস্যা আমি কি করে বলবো? প্লিজ আমাকে এখান থেকে মুক্ত করে দিন। যাও। থ্যাংক ইউ স্যার। रिक्शा अंधेरी।
হ্যালো, কে? তুমি আমার সঙ্গে কেন দেখা করতে চাও? যদি আমার সঙ্গে দেখা করলে এই মামলাটা ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, আজকে রাত 10টার সময়, তাহলে ওই কথাই রইল। ধ্রুব, আই এম রিয়েলি সরি ধ্রুব। ওই সময় আমার মনে হয়েছিল যে তোমার ওই মেয়েটার সাথে। এত বছর হয়ে গেছে আমাদের বিয়ের, আর একটা ঝটকায় তোমার সব বিশ্বাস চলে গেল, তাও ওই নির্মলের কথায়। ব্যাস এতটাই ভরসা করতে আমাকে? নো, আই এম সরি, আই এম সরি আলপনা। তুমি আমাকে হার্ট করেছো, তার দাম তো কাউকে না কাউকে দিতেই হবে আলপনা। রূপ, কোথায় যাচ্ছ এত রাতে? শোনো, আমার কথা তো শুনে যাও। মেসেজ করি। না না না, আমাকে মেরো না, আমি পুলিশকে। হ্যালো, হ্যাঁ আলপনা দেবী, বলুন। স্যার, আমি দিব্যি খেয়ে বলছি আমি নির্মলকে মারিনি। মরার আগে SMS করেছিলিস না ওকে? দেখা করতে গিয়েছিলিস তো? হ্যাঁ, দেখা করতে ডেকেছিলাম কিন্তু। না, তুমি দেখা করতে গিয়েছিলে কি যাওনি নির্মল? স্যার, আমি গিয়েছিলাম, আমি রাজন মিলে ওকে দেখা করতে ডেকেছিলাম, কিন্তু শুধু এটা জিজ্ঞেস করার জন্য যে ও কোর্টে আমার নামটা কেন নিল। কিন্তু স্যার, আমি ওখানে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল, আর যখন আমি পৌঁছলাম গিয়ে দেখলাম ওখানে ওর লাশ পড়ে আছে। স্যার, আমি ঘাবড়ে গিয়েছিলাম আর ওখান থেকে আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু স্যার ওখানকার সিকিউরিটি গার্ড আমাকে ধরে ফেলেছে। গল্পটা বেশ ভালো, কিন্তু ধোপে টিকবে না। বন্দুকটা কোথায়? স্যার, কোন বন্দুক? স্যার, আমি বলছি আমি তো খুন করিনি। পাঠক সাহেব বলুন। একটা কেস খতম, আর একটা শুরু। এবার কি করবেন আপনি? সমাধান করব। স্যার, আমাদের সবার মনে হতো যে সুহাসিনীর খুন নির্মল করেছে, কিন্তু তারপর কেউ নির্মলকেই মেরে দিল। এর মানে কি স্যার? কোনো তৃতীয় ব্যক্তি আছে? অবভিয়াসলি বলুন, তৃতীয় কেউ আছে। এই তৃতীয় জন এই গল্পটার বিষয়ে সবকিছুই জানতো, আর সে চায় না যে এই গল্পের সত্যিটা বাইরে আসে। স্যার, ব্যাপারটা এরকম না তো যে আসলে একই লোক 3 বছর আগে সুহাসিনীকে মেরেছিল আর এখন নির্মলকে? হতেও পারে, আবার নাও হতে পারে। একটাই সূত্র হতে পারে এটার। তুই খোঁজ নে ওই সুহাসিনীর ওই বয়ফ্রেন্ড, ওই লাভার কে ছিল। যদি এটার খোঁজ পাওয়া যায় তাহলে হত্যাকারীরও খোঁজ পাওয়া যাবে। সুহাসিনী আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমার সাথে সব কথা শেয়ার করত, কিন্তু ও আমাকে কখনো নিজের বয়ফ্রেন্ডের সম্পর্কে বেশি কিছু বলেনি, আর না আমি তাকে কখনো দেখেছি। একটা কথা বলুন, ওনার বয়ফ্রেন্ডের নাম কি ধ্রুব ছিল? আগে না, ওর নাম রাজীব ছিল, ও একটি জাহাজের ক্যাপ্টেন ছিল। রাজীব জাহাজের ক্যাপ্টেন? পুরো নাম? আগে জানি না, আর এতে সুহাসিনীর কোনো দোষ নেই। আর যদি এটাই হয় তাহলে নির্মলও কোনো দুধের শিশু নয়। সুহাসিনী আমাকে ওর ব্যাপারে অনেক কিছু বলেছিল। যেমন কি বিয়ের পরেও নির্মলের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল, ওর সেক্রেটারির সাথে। সেক্রেটারি? হ্যাঁ, ওর নাম ছিল রুহি মেহরা। ওই মালাট এভারশাইন শহরেই থাকে, বিল্ডিং নাম্বার A16, ফ্ল্যাট নাম্বার 505। রুহি মেহরা? হ্যাঁ। থ্যাঙ্কস আ লট। ইন্সপেক্টর রাঠোর,
হ্যাঁ রাঠোর, কেডি পাঠক বলছি। এই নির্মল শিন্ডে তোমাকে যে প্রেমপত্রটা দিয়েছিল। আমায়? আরে তোমাকে না, আমি বলতে চাইছি যে ওর স্ত্রীর যে প্রেমপত্রটা ছিল তোমার কাছে আছে ওটা? হ্যাঁ আমার কাছেই আছে। আপনার কি চাই? ঠিক আছে আমি আসছি। এই নিন পাঠক সাহেব, এটা আমাদের এভিডেন্স। রাথোর বাবু, এই চিঠিটা একটু গন্ডগোল আছে। যতদূর আমার অনুমান চিঠিটা তো সুহাসিনী লিখেছে, কিন্তু এই প্রিয় ধ্রুব এই নামটা অন্য কেউ লিখেছে। তার মানে এই নামটা ধ্রুব কেউ পরে লিখেছে? জানি না। সেই ব্যক্তি যে ধ্রুবকে ফাঁসাতে চাইছে হতে পারে নির্মল। কিন্তু নির্মলকে কি করে ফাঁসাবে? রাথোর সাহেব, নির্মলের প্রিন্টিং প্রেস রয়েছে। প্রিন্টিং প্রেসে এরকম অনেক রাসায়নিক থাকে যেগুলো দিয়ে আগে থেকে লেখা বা আগের লেখাগুলোকে মুছে দিয়ে আপনি নতুন কালি দিয়ে তার উপর লিখতে পারেন। জানি না, এটা হয়তো মহেন্দ্র সিং বাবুর সঙ্গে কথা বলে সম্ভবত জানতে পারা যাবে। আপনি একটা কাজ করুন রাথোর বাবু, এটার ফরেন্সিক পরীক্ষা করান। খোঁজ নিন যে এই যে কালিটা রয়েছে যেটা দিয়ে প্রিয় ধ্রুব লেখা হয়েছে সেটা চিঠিটার বাকি কালির সঙ্গে মেলে কিনা। দেখুন, আমার আর নির্মলের ভেতরে যা ছিল সেসব অনেক পুরনো ব্যাপার। এখন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সো প্লিজ আমাকে এসবের সাথে জড়াবেন না। সুহাসিনী আপনারা নির্মলের ব্যাপারে জানতো? হ্যাঁ, আমি নির্মলকে বলেছিলাম কি সুহাসিনীকে সত্যি কথা বলে দিতে। কেন? আমি ভালোবাসতাম ওকে, বিয়ে করতে চাইতাম, কিন্তু হঠাৎই আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলি। হঠাৎ? হঠাৎ কেন? কারণ নির্মল অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। একদিন বলল যে সুহাসিনীর জ্বর হয়েছে, যখন ওর শরীর ঠিক হয়ে যাবে তারপর ওকে সব সত্যি বলে দেব। তারপর একদিন বলল সুহাসিনীকে সত্যি কথা না বলেই ওকে রাস্তা থেকে সরিয়ে দেব, আর কেউ কিছুই জানতে পারবে না। আর ওর এই কথা বলার দুদিন পরেই সুহাসিনী গায়েব হয়ে গেল। আর আপনার মনে হলো সবকিছুর পেছনে নির্মল আছে? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম, এই কারণেই আমি ওর সাথে ব্রেকআপ করে নিই। কিন্তু এর জন্য ও ভীষণ রেগে গিয়েছিল আর মাসের পর মাস আমাকে বিরক্ত করে। আর ওর এই আচরণে আমি ওর থেকে আরও দূরে সরে যাই, আর তারপরে আমি ওর সাথে কোনোদিন দেখা করি না। এই পুরো কেসটার মধ্যে এই কথাটা আপনি পুলিশকে কখনো বলেন? কি লাভ হতো? নির্মল সুহাসিনীকে মেরে ফেলেছিল, আর নির্মলও এই দুনিয়া এখন নেই। কিন্তু এই সবের মধ্যে আমার কি দোষ? এটাই কি আপনার যোগ্যী? হ্যাঁ উকিল সাহেব, এই যোগ্যী নির্মল। হ্যাঁ বলুন, বল। নির্মল ওর গার্লফ্রেন্ডকে বলেছিল যে ওর স্ত্রী সুহাসিনীকে এই রাস্তা থেকে সরিয়ে দেবে। এরকমটা বলার ঠিক 2 দিন পর সুহাসিনী গায়েব হয়ে গেল। স্যার, মহেন্দ্র সিং এর বয়ানের পরে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। নির্মল সুহাসিনীকে মেরেছে, তারপর যখন ধ্রুব ধরা পড়ে তখন নির্মল ধ্রুবকেও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে ওই স্ট্যাম্পেড লাভ লেটারের দ্বারা। আর তারপর কেউ নির্মলকে হত্যা করে ফেলে, যার মানে এটা দাঁড়ায় যে এই গল্পে একটা নয় দুটো ভিলেন আছে। একজন নির্মল আর দ্বিতীয়কে আমাদের খুঁজতে হবে। স্যার, কে হতে পারে? রুহি নাকি সুহাসিনীর বন্ধু মেঘা? একটা কথা বল, যদি তুই সুহাসিনীকে মারতে চাইতি, সাপোজ, তো কোথায় মারতি? স্যার, ওকে বাইরে ডেকে। হ্যাঁ, কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি সেক্ষেত্রে ওই দিনগুলোতে সুহাসিনীর জ্বর ছিল। জ্বর নিয়ে সাধারণত বাড়ির বাইরে কেউ বেরোয় না, যেটার মানে এটা দাঁড়ায় যে হত্যাটা ওর বাড়িতে হয়েছে, আসল ঘটনাস্থল। তার মানে সুহাসিনীর ফ্ল্যাটে? সুহাসিনী আর নির্মলের ফ্ল্যাট। নির্মলের মার্ডার মুকেশ মিলে হয়েছিল, এই ঘরে নয়। তাহলে তুমি এখানে কি খুঁজছো? সুহাসিনীর মার্ডারের প্রুফ। সাপ মরে গেছে, দাগ খুঁজছো। 3 বছর আগে যে মার্ডারটা হয়েছিল তার ক্লু তুমি আজ এখানে খুঁজছো। মানে এত বছর ধরে হত্যাকারী সমস্ত প্রমাণ এখানে ফেলে রেখেছে। রাঠোর বাবু, ভাবুন যে আপনি সুহাসিনী আর আমি নির্মল, আর যদি আমি এটা দিয়ে আপনাকে মেরে দিই, তাহলে আমি আপনার লাশটাকে এই অন্ধেরি মডেল থেকে মহিন্দর সিং এর মাহিমের ওয়্যার হাউস পর্যন্ত কি করে নিয়ে যাব?
বস্তায় করে, সিন্ধুকে করে, অথবা ফ্রিজারে। ইন্সপেক্টর সাহেব, যোগ্যী, নির্মল আমার ওয়্যার হাউসে এসে একটা বড় ফ্রিজ নিয়ে গেছিল আর বলল যে ওটাকে ভরে আবার আমার ওয়্যার হাউসে পাঠিয়ে দেবে। তার মানে এত বড় ফ্রিজার নির্মলের বাড়িতে গেছিল? এই ব্যাপারটা কেউ না কেউ তো দেখিয়েছে বিল্ডিংয়ে। 3 বছর আগে? হ্যাঁ স্যার, নির্মল স্যারের কাছে একটা বড় ফ্রিজ এসেছিল, কিন্তু উনি সেটা ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সেটা উনার অর্ডার ছিল না বলে। ওই ফ্রিজারটা কি ওনার বাড়িতে ওপর অব্দি গেছিল? হ্যাঁ স্যার, কিন্তু ঠিক 10 মিনিট পরে নির্মল স্যার বললেন এটা উনার অর্ডার নয়। তারপর ওই লোকগুলি ওই জিনিসটাকে নিচে নামিয়ে আনে, তারপর নিয়ে এসে টেম্পোতে রাখে। 10 মিনিট? ওই 10 মিনিটে নির্মল সুহাসিনীর লাশটাকে ফ্রিজারে ঢুকিয়ে দিয়েছিল। কি স্যার? কিছু না। থ্যাংক ইউ। কি স্যার 50? এই খবরের জন্য তো আমি 100 টাকা পেয়েছিলাম। এই খবরের জন্য আপনি 100 টাকা পেয়েছিলেন? কে দিয়েছিল আপনাকে? ওই পুলিশের লোক স্যার। আজকাল পুলিশের লোক পাবলিককে ঘুষ দিচ্ছে স্যার। ওই পুলিশের লোকটার মুখ মনে আছে আপনার? ওই পুলিশের বেশে আপনি ছিলেন কর্নেল সাহেব? আগে হ্যাঁ, আমি ওই সিকিউরিটি গার্ডের কাছে ওই ফ্রিজারের ব্যাপারে জিজ্ঞেস করি। কেন? নিজের জামাইকে হত্যাকারী প্রমাণ করার জন্য প্রমাণ জড়ো করছিলেন আপনি? পাঠক সাহেব, একজন বাবার তো এই অধিকার থাকে যে সে তার মৃত মেয়ের খুনির কাছে পৌঁছবে। হ্যাঁ, কিন্তু এতটা অধিকার বোধহয় হয় না যে পরবর্তী রাতে সেখানে গিয়ে রাজন মিলে নির্মলকে খুনি করে ফেললেন। মিস্টার পাঠক, আমি নির্মলকে শাস্তি দিতে চেয়েছিলাম। এর অর্থ এই নয় যে নির্মলের প্রাণ আমি নিয়েছি। কোন সালে রিটায়ার করেন আপনি আর্মি থেকে? 2004। আচ্ছা, যেরকমটা প্রথা হয়ে থাকে কর্নেল সাহেব, যে আর্মি থেকে রিটায়ার হওয়ার পরেও আপনার সার্ভিস রিভলভার নিজের কাছেই রাখা যায়। আপনিও হয়তো রেখেছিলেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, আছে। কি বন্দুক আপনার? আমার গ্লক 17 সেমি অটোমেটিক পিস্তল, 9mm ক্যালিবার। আপনি এটা নিশ্চয়ই জানেন কর্নেল সাহেব যে একেবারে এই রকম বন্দুক দিয়েই, গ্লক 17 সেমি অটোমেটিক 9mm দিয়েই নির্মলকে হত্যা করা হয়। উকিল সাহেব, পৃথিবীতে এরকম একমাত্র একটাই গান নেই। হ্যাঁ, কিন্তু এই কেসটাতে তো একটাই গান রয়েছে কর্নেল সাহেব, আর এই গানটা দিয়ে নির্মলকে হত্যা করা হয়। মিস্টার পাঠক, আই এম সরি টু সে, বাট আমি একটা কথা জোরের সঙ্গে বলতে পারি যে সিভিলিয়ানদের অস্ত্রের নলেজ খুব কম হয়। আমার কাছে যে পিস্তল আছে সেটা গ্লক 17 সেমি অটোমেটিক পিস্তল, ক্যালিবার 9mm। কিন্তু নির্মলকে যা দিয়ে খুন করা হয়েছে ওটা 9mm ক্যালিবার নয়, 10mm ক্যালিবারের ছিল। আর গ্লক 20 ছিল, 17 নয়। ঠিকই বলেছেন আপনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সিভিলিয়ান আমি, সেই কারণে এই অস্ত্রশস্ত্রের বিষয়ে একটু কম জ্ঞান রয়েছে আমার এই বিষয়ে কর্নেল সাহেব, কিন্তু নিজের কাজটা খুব জানি আমি। ঠিকভাবেই কাজটা করে থাকি আমি কর্নেল সাহেব। পুলিশ স্টেটমেন্ট অনুযায়ী প্রেসে যে কথাটা ওঠে সেখানে শুধুমাত্র এটাই লেখা হয়েছিল যে গ্লক পিস্তল দিয়ে নির্মলকে হত্যা করা হয়। এই যে ডিটেইলিংটা এইমাত্র আপনি দিলেন এই আদালতে, গ্লক 20, 10mm কার্ট্রিজ, ক্যালিবার, এইটা কিভাবে জানলেন আপনি? আমি বলছি আপনাকে কিভাবে, কেননা গ্লক 20 অটোমেটিক 10mm ক্যালিবার পিস্তল আপনারই ছিল, যেটা আপনি তাক করেছিলেন নির্মলের উপর। আপনি গুলি চালিয়েছিলেন, আপনি ওকে হত্যা করেছিলেন, হ্যাঁ কি না? তাছাড়া আমি কি করতাম উকিল সাহেব, কি করতাম আমি? সেখানে দেখেছেন কি অবস্থা? জানি না এরপরে কি হবে, কি রায় দেবেন। স্বাধীনভাবে ঘুরতে দিতাম নিজের মেয়ের খুনিকে?
যাকে আপনাদের আইন নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল। আইন ওকে নির্দোষ ভাবেনি কর্নেল সাহেব, ওর বিরুদ্ধে প্রমাণগুলো খোঁজা হচ্ছিল। আরে কিসের প্রমাণ উকিল সাহেব? আরে 3 বছর ধরে ওই জানোয়ারটা আমার মেয়েকে বরফের কবরে আটকে রেখেছিল। 3 বছর ধরে কে খুঁজেছে ওকে? খুঁজেছে আপনার আইন? না তো। আরে মিসিং পারসনসের ফাইলে ওর নাম বন্ধ করে রাখা হয়েছিল। আমার কোনো আস্থা নেই। আমার কোনো আস্থা ছিল না আপনাদের উপর। আর না আমার আস্থা আছে আপনাদের আইনের উপর। এই জন্য ফয়সলা আমি নিজে করেছি। ওই জানোয়ারের মতো মানুষটাকে শাস্তি দিয়ে আমি নিজে শাস্তি দিয়েছি ওকে। কর্নেল সাহেব, যদি আপনার মতো সমস্ত ভারতবাসী আইনটা নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই দেশের আইনের কি দরকার? এই দেশের সংবিধানের কি প্রয়োজন? এখন আপনি আপনার কন্যার হত্যাকারীকে সাজা তো দিয়ে দিলেন, কিন্তু আপনার এই কাজটার জন্য যে সাজাটা আপনি পাবেন, আর সেটার জন্য আপনার পরিবার যে শাস্তিটা পাবে, সেই শাস্তিটা পাওয়ার কি খুব দরকার ছিল? আই ডোন্ট থিঙ্ক সো। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার নির্মল শিন্ডেকে মিসেস সুহাসিনী শিন্ডের মার্ডার কেসেতে দোষী সাব্যস্ত করছে, কিন্তু মিস্টার শিন্ডে হত্যাকাণ্ডে মিস্টার ধ্রুব দীক্ষিতকে সসম্মানে মুক্তি দেওয়ার পর কর্নেল দেশাইকে দোষী সাব্যস্ত করে ওনাকে গ্রেপ্তারের হুকুম দিচ্ছে। However, the case is pertaining to the murders of Mrs. Suhasini Shinde and Mr. Nirmal Shinde are closed. পাঠক সাহেব, আমি আপনাকে একবার নয় 2বার থ্যাঙ্কস বলবো, কারণ আপনি আমাকে 2বার বাঁচিয়েছেন। এই জন্যই তো সবসময় কেডি স্যার 2বার বলে। আমি কি ঠিক নাকি আমি ঠিক?